নমস্কার। বর্ষ শেষ হয়ে এলো। গতকালই যেমনি বলছিলাম যে বর্ষ শেষ হয়ে এলো এবং ভারতীয় ফুটবলটাকেও মোটামুটি শেষের দিকে এরা নিয়ে যাচ্ছে। কিন্তু আমি একদম বর্ষ শেষের জাস্ট আগের দিন কোথাও একটা এবার সত্যিই আশার আলো দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে নতুন বছরের প্রথম সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ এবং 2025 খুব দ্রুত আমাদের ভুলে যাওয়া উচিত ভারতীয় ফুটবলের জন্য। 2026 হয়তো নতুন আলো নিয়ে আসছে, নতুন দিগন্ত খুলে দেবে, অন্ততপক্ষে আমার সেরকমই বিশ্বাস। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারবো না অমুক তারিখ, আমি নিশ্চিত করে বলতে পারবো না অমুক দিন অমুক বেলা, কিন্তু আমার ধারণা যাবতীয় পর্যবেক্ষণের পর যে 2026-এর জানুয়ারির প্রথম সপ্তাহটা খুব 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 গুরুত্বপূর্ণ ভারতীয় ফুটবলের জন্য। দেখুন, কেন্দ্রীয় ক্রীড়া দপ্তর বলেছে আর যাই হোক লিগ হবে, ক্লাবগুলোও খেলতে চায়, ফেডারেশনও বলছে লিগ হবে এবং কমার্শিয়াল পার্টনার হিসেবে যারা ছিল এফএসডিএল তারাও কিন্তু ফুটবলে বিনিয়োগ করতে চায়। তো সবাই যখন চায় তাহলে সমস্যাটা তো শুধু ওই দেনা পাওনা ভাগ বাটোয়ারাতে। আমার ধারণা সেটাও মিটে যাবে। কারণ একটা জায়গা থেকে শুনছিলাম আমি যে, কেন আমি এই কথা বলছি তার ব্যাখ্যায় আসছি, কারণ একটা জায়গা থেকে বলা হচ্ছিল যে এফএসডিএল নাকি আর টেন্ডার হলে আগ্রহী নয় বিনিয়োগ করতে। আমি চেক টেক করলাম এফএসডিএল, এই ধারণা বা ভাবনা সম্পূর্ণ ভুল। এফএসডিএল এর বক্তব্য হচ্ছে তাহলে আমরা এখনো কিন্তু জুনিয়র ডেভেলপমেন্ট যে প্রোগ্রাম ওদের আরএফডিএল, সেটা ইনভেস্ট করেই চলেছে। তাদের যে একাডেমি নবী মুম্বাইতে সেটাও বন্ধ হয়নি। সুতরাং শুধু শুধু ফুটবল থেকে বিনিয়োগ করা তারা বন্ধ করবে কেন? অফকোর্স তারা ফুটবলে বিনিয়োগ করতে চায়, কিন্তু ওই একই কথা নিজেদের টার্মে, অর্থাৎ কল্যাণ চৌবের দেখানো পথ যে গভর্নিং কাউন্সিল, যেখানে কল্যাণ চৌবেরাই সর্বে সর্বা অপারেশনের ব্যাপারেও, অর্থাৎ কিভাবে আইএসএল চলবে সে ব্যাপারে, এই ব্যাপারটা হলে তারা নেই। আগের যে ফরম্যাটে হতো, অর্থাৎ অপারেশন ব্যাপারটা টুর্নামেন্টটা চালাবে তারা, সেই প্রস্তাবে তারা রাজি আছে, তারা বিনিয়োগ করতে চায়। এবং তারা যে পথ দেখিয়েছিল, তারা যে প্রস্তাব দিয়েছিল ইপিএল এর স্টাইলে, যে ক্লাবগুলো মানে এখন যে স্টেক হোল্ডার হবে, ক্লাবগুলোর হাতেও শেয়ার থাকবে, কমার্শিয়াল পার্টনার হাতেও শেয়ার থাকবে এবং ফেডারেশনের হাতেও শেয়ার থাকবে। তো এখন যখন ক্লাব এবং ফেডারেশনের 3 সদস্যের কমিটির মধ্যে এই আলোচনায় একটা পথরেখা বেরোচ্ছে যে আর যাই হোক যে টেন্ডার ডাকা হবে সেটাতে এই শেয়ার হোল্ডাররা থাকবে, স্টেক হোল্ডার হিসেবে সবাই থাকবে, সবার কাছে শেয়ার থাকবে, এবং এটাই লং টার্ম ইন্ডিয়ান সুপার লিগের পথ। স্বাভাবিকভাবে এই পথ উন্মোচিত হয়, এফএসডিএল এর আর আপত্তির জায়গা নেই। এখন শুধু আপত্তির জায়গা যে কমার্শিয়াল পার্টনার হিসেবে তাকে কত টাকা দিতে হবে। একে তো 30% ইনভেস্টমেন্ট আছে, তার উপরেও কমার্শিয়াল পার্টনার হিসেবে ফেডারেশনকে কত টাকা দিতে হবে, এই জায়গাটা সামান্য নেগোসিয়েশন হতে পারে। তবে আমার কাছে যা খবর, ফেডারেশনের 3 সদস্যের কমিটি এবং ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ নিজেদের মধ্যে আলোচনা করে খুব 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 দ্রুততার সঙ্গে নতুন করে টেন্ডার প্রকাশ করতে চলেছে। এরা চাইছে জানুয়ারির প্রথম সপ্তাহ, 2026 জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই টেন্ডার প্রকাশ করে দিতে। এই টেন্ডার প্রকাশের হয়তো 7 দিন সময় দেবে কাউকে রেসপন্স করার জন্য, কারণ এখন সবাই বুঝে গেছে যে এই রেসপন্সটাও এফএসডিএল ছাড়া কেউ করবে না, অর্থাৎ লিগাল পেপারটা পড়তে যা সময় লাগবে। তারপরে এই জানুয়ারির 2nd কি 3rd উইকের মধ্যে যদি এফএসডিএল রেসপন্স করে ফেলে এবং লিগাল কন্ট্রাক্টে জানুয়ারির শেষের দিকের মধ্যে চলে যায়, তাহলে হয়তো এই বছরে যে শর্ট টার্ম লিগ শুরু হবে সেটাও এফএসডিএলই চালিয়ে দেবে, কারণ তাদের ভেন্ডার আছে রেডি, তাদের ইকুইপমেন্ট আছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে। যদি বাংলা এবং গোয়াতেও হয় 19টা ম্যাচ, তাহলে কিভাবে করতে হবে ফেডারেশনের নতুন করে ফরম্যাট, কিভাবে প্ল্যানিং সব করার থেকে যদি একটি পেশাদারি সংস্থা এফএসডিএল এর মতো দায়িত্ব নিয়ে নেয়, তারা সেটা 2 মিনিটে করে দেবে, কারণ তাদের সমস্ত কিছু রেডি রয়েছে। এবং তাহলে একটা সুপার কাপের মতো জঘন্য টুর্নামেন্ট হবে না, তাহলে অ্যাটলিস্ট সমস্ত দিক থেকে ঠিকঠাক হবে। আমরা যখন সুপার কাপে কাভার করতে গেছিলাম প্রাচীন পর্বের খেলা, কোনো ম্যাচের আগে একটা প্রেস কনফারেন্স পর্যন্ত হচ্ছিল না, মানে আমরা গোয়ায় রয়েছি অথচ গিয়ে ভার্চুয়ালি
প্রেস কনফারেন্স হচ্ছে, মানে কোনো কোভিড নেই, কিছু নেই, সেটুকু অ্যারেঞ্জ করার মতো অবস্থায় ফেডারেশন ছিল না। তখন ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচের আগে আমি সত্যনারায়ণকে ফোন করি গোয়া থেকে, আহ, যে এটা কি হচ্ছে, কাল ডার্বি ম্যাচ আমরা কেন প্রেস কনফারেন্স সে সরাসরি কোচকে কোয়েশ্চেন করতে পারবো না। উনি কথা দেন যে আমরা দ্রুততার সঙ্গে এই ডার্বি ম্যাচের আগে প্রেস কনফারেন্স করছি, তাই ব্যবস্থা হয়। কিন্তু সেমিফাইনালেও শুনেছি সেই ভার্চুয়াল প্রেস কনফারেন্স। তো অ্যাটলিস্ট এফএসডিএল যদি দায়িত্ব নেয়, তার পেশাদারি সংস্থা, তারা জানে হাউ টু অপারেট দ্য টুর্নামেন্ট। তো আমি সেহেতু বলছি যে জানুয়ারির ফার্স্ট উইকটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভারতীয় ফুটবলের জন্য। যদি এই বছর এফএসডিএল দায়িত্বও না নেয়, যদি টেন্ডারটা হয়, টেন্ডারে যদি পাস হয়ে লিগাল পেপার রেডি করতে দেরি হয়, তাহলে অ্যাটলিস্ট তো জানা গেল যে লং টার্মের জন্য এফএসডিএল আসছে, এবং তাহলে শর্ট টার্মেও তারা হেল্প করে দেবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই শর্ট টার্মটা কিন্তু সবাই খেলতে চাইছে, কিন্তু কোথায় একটা নিশ্চয়তা আনতে চাইছে যে আমাদের লং টার্মে ভিজিবিলিটি কী হবে, সেটা ক্লাব বলুন, কমার্শিয়াল পার্টনার বলুন, এবং সমর্থকরা বলুন, সবাই চায় যে কোনো একটা নিশ্চিত কর্পোরেট কোম্পানি এই কমার্শিয়াল পার্টনার ভাবে এগিয়ে আসুক, কোনো ভুইফোর কোম্পানি নয়, বা হঠাৎ করে যাদের ফুটবলে কোনো এক্সপিরিয়েন্স নেই। এই যে ব্রডকাস্টিং পার্টনার কে হবে তা নিয়ে নানা রকম এখন আলোচনা চলছে, কোনো কিন্তু ব্রডকাস্টিং পার্টনারের নাম আসেনি। বাজেট হচ্ছে যে যদি 19টা ম্যাচ করি, তাহলে পার ম্যাচ ব্রডকাস্টিং পার্টনারের মানে প্রোডাকশন খরচ হচ্ছে 15 লক্ষ টাকা। যদি এফএসডিএল রাজি হয়ে যায়, যদি তাড়াতাড়ি করে টেন্ডার করে, তাহলে এই ব্রডকাস্টিং পার্টনার নিয়েও আর ফেডারেশনের মাথা চুল টেনে ছিঁড়ে ফেলতে হবে না, ক্লাবগুলোর না, কারণ তাদের জিও হটস্টার রয়েছে এবং তারা সেখানেই করবে। তো এফএসডিএল যদি এগিয়ে আসে, তাহলে কিন্তু অনেক কিছুই খুব স্মুথ হয়ে যাবে, নাহলে কিন্তু আবার ব্রডকাস্টিং পার্টনার খুঁজতে হবে। প্লাস এই যে 30% তার কমার্শিয়াল পার্টনার হিসেবে যে শেয়ারটা আছে, তার যে বিনিয়োগটা তারা সেটা কে করবে, সেটা নিয়েও একটা চাপানুতর রয়েছে। সেটা তাড়াতাড়ি করে এখন তাহলে কি করতে হবে, দ্রুততার সঙ্গে টেন্ডার ডাকতে হবে। এবং আমার কাছে যা খবর, এআইএফের এই 3 সদস্যর কমিটি এবং সত্যনারায়ণ ডেপুটি সেক্রেটারি জেনারেল খুব দ্রুততার সঙ্গে এই টেন্ডারটা রেডি করছে, যাতে এই জানুয়ারির 3-4 তারিখের মধ্যেই এই টেন্ডারটা প্রকাশ করে দেওয়া যায়। এই টেন্ডারটা যেই মুহূর্তে প্রকাশ হবে, অর্থাৎ পরিশোধিত টেন্ডার, আগের থেকে অনেক পয়েন্ট সরিয়ে দিয়ে একটা এফএসডিএল এবং ক্লাবরা যেভাবে চেয়েছে ঠিক সেইভাবে যদি টেন্ডারটি, এবং এতদিন পর ফেডারেশনের 3 সদস্যর কমিটিও জানিয়েছে যে কিভাবে স্টেক হোল্ডারদের কাছে কি অনুপাতে শেয়ার থাকবে, এই অনুপাতে রেখে যদি টেন্ডার প্রকাশিত হয়, তাহলে আশা করা যায় যে ভারতীয় ফুটবলের যে সমস্যা তৈরি হয়েছে তার সমাধান হতে চলেছে। অর্থাৎ জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে যদি টেন্ডারটা ফেলে দিতে পারে, তাহলে কিন্তু আশার আলো দেখা দেবে। এবং আগেরবার যেমনি কারো সঙ্গে ফাইনালাইজ না করে কোনো কোম্পানির সঙ্গে টেন্ডার ফেলে দেওয়া হয়েছিল, এবার কিন্তু তা নয়। কেন্দ্রীয় ক্রীড়া দপ্তরও কিন্তু কথা বলছে প্রত্যেকের সঙ্গে, এবং কমার্শিয়াল পার্টনারের সঙ্গে। আমি নাম বলতে পারি না সরকারিভাবে যে কেন্দ্রীয় ক্রীড়া দপ্তর কার সঙ্গে কথা বলছে, এবং আমি বলে রাখছি এর পেছনে প্রফুল্ল প্যাটেলও আছেন। প্রফুল্ল প্যাটেলও কথা বলছেন সমস্ত কিছুর সঙ্গে, কারণ তিনি এখন একটা পার্ট, যদিও তিনি কোনো ক্ষমতায় নেই। সবচেয়ে ভালো দিক হচ্ছে এই 3 সদস্য কমিটি অ্যাটলিস্ট কল্যাণ চৌবের সঙ্গে আলোচনা করছে না, কারণ কল্যাণ চৌবের সঙ্গে না এফএসডিএল আলোচনায় বসবে, না ক্লাবগুলো আর বসতে চায়। গতকাল যখন 3 সদস্যর কমিটি এবং সত্যনারায়ণ ফেডারেশন আলোচনা করছিলেন এই ক্লাবগুলির সঙ্গে, তখন অবশ্যই ফেডারেশনের তার প্রেসিডেন্ট কল্যাণ চৌবে উপস্থিত ছিলেন, তবে আলোচনার সময় তিনি ছিলেন না। এরা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে, কালকে অবশ্য ওড়িশার প্রেসিডেন্ট, এই কেরালার প্রেসিডেন্ট নভাস মেরান ছিলেন না, অর্থাৎ কাইতান ফার্নান্ডেজ, অনির্বাণ দত্ত এবং সত্যনারায়ণ আলোচনা করার পর তারা প্রেসিডেন্টের ঘরে যান এবং কল্যাণ চৌবেকে জানান যে আমরা এই ফরম্যাটে এইসব করতে চাইছি, এবং আপডেট দেন যে বাজেট ক্লাবগুলো জানাচ্ছে, এবং তাতে কল্যাণ চৌবে বলেন যে ঠিক আছে তোমরা এগিয়ে যাও, এই অবধি। কিন্তু তিনি আলোচনার সময় ছিলেন না, বা ক্লাবগুলোর সঙ্গে যখন ভার্চুয়ালি যখন মিটিং হচ্ছিল, এই কালকে 3 সদস্য কমিটির 2 সদস্য ছিলেন এবং সত্যনারায়ণ ছিলেন, তখন কিন্তু এদের সঙ্গে কল্যাণ চৌবে কিন্তু উপস্থিত ছিলেন না। এটা একটা ভালো দিক। বা আবার একটা দিকও হতে পারে তাহলে কি, যে কেন্দ্রীয় ক্রীড়া দপ্তর তাকে বলেছিল আপাতত সরে দাঁড়াতে, তিনি সরে দাঁড়াতে রাজি হননি, বরঞ্চ তিনি কাছ থেকে হয়তো অব্যাহতি নিয়েছেন, চেয়ারে হয়তো বসে আছেন, কিন্তু পুরো ব্যাপারটার মধ্যে হয়তো তিনি ঢুকছেন না, তার দায়িত্ব তো অন্য। দেখুন যাই বলুন, পিছনে কিছু একটা খেলা চলছে, না হলে ফুটবল হবে না এটা হতে পারে না। কেন্দ্রীয় ক্রীড়া দপ্তর বলে দিল ফুটবল হবে, শুরু হবে, আর সেটা হবে না, সেটা কিছুতেই কেন্দ্রীয় সরকার ভালোভাবে নেবে না। একইভাবে ক্লাবরাও খেলতে চায়, ক্লাবরা না খেলে টিমগুলো এখনো রেখে দিয়েছে, এটাও হতে পারে না। তো ক্লাবগুলোও খেলতে চায়, এবং
সবাই বুঝে গেছে যে এফএসডিএল এর বিনিয়োগ ছাড়া কমার্শিয়াল পার্টনারও পাওয়া যাবে না, এবং এফএসডিএল কিন্তু গুটিয়ে নেয়নি। অনেকে আমার জিজ্ঞাসা করছেন এফএসডিএল নাকি আর বিনিয়োগ করবে না, সেই জন্য আজকে আমি একটু খোঁজ খবর নিলাম। এবং আমার কাছে যা খবর, আমি বলেইছিলাম আপনাকে যে সবাই ক্রিসমাসে ছুটিতে যাবে, এবং এফএসডিএল এর কর্তারা দ্রুত যে যার ছুটি থেকে ফিরছেন, ফিরে দ্রুত এফএসডিএল অফিস, মানে এটা তো এফএসডিএল বলে অফিস না, রিলায়েন্স স্পোর্টস ফাউন্ডেশন, তাতে জয়েন করছেন। কারণ তারাও বুঝে গেছেন যে এই খুব দ্রুততার সঙ্গে কিছু একটা হচ্ছে, তাদের কাছে ডেফিনেটলি খবর আছে, এবং তারা ফুটবলে বিনিয়োগ থেকে সরেননি এবং তারা করবেন। সো আমার মনে হচ্ছে যে এইবার সত্যি একটা ঠিকঠাক দিকে আলোচনা যাচ্ছে। অন্তত আমি বারবার বলছি যে লং টার্মের ভিজিবিলিটি পেয়ে গেলেই শর্ট টার্মটা চুটকিসে ঠিক হয়ে যাবে। এবং এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, আজকে হয়তো ক্লাবগুলো তাদের এই শর্ট টার্মে যে বছর লিগ, তার একটা বাজেট পেশ করবে। এই বাজেট পেশ করার পর ফেডারেশনের এই কমিটির যেটা ইচ্ছে, এবং অবশ্যই তারা তো অ্যানাউন্স করতে পারে না, দে ডোন্ট হ্যাভ এনি পাওয়ার, তারা শুধু কোঅর্ডিনেট করতে পারে, অ্যানাউন্সটা ফেডারেশনকে করতে হবে, যেটা সিদ্ধান্ত নিতে চলেছে যে খুব দ্রুত বাজেট পেয়ে গেলেই যদি দেখে যে ফেডারেশন যে এই বাজেটটা ঠিক আছে, তাহলে খুব দ্রুততার সঙ্গে একটা ডেডলাইন জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ স্টার্টিং লাইন জানিয়ে দেওয়া হবে যে এই দিনটা দিয়ে আমরা আইএসএল শুরু করতে চাই এবছরের শর্ট টার্মের, এবং এই কটা টিম খেলবে। কোনটা টিম কটা টিম খেলবে, কারণ তাদের একটা ফরম্যাট, তারা এফসির কাছে কাল ফোন করেছিল যে আমরা কিভাবে স্লট পেতে পারি, পুরো ব্যাপারটা বুঝিয়ে এবছরের কি অবস্থা। তখন এফসি বলেছে যে আমরাও তো জানতে চাই যে তুমি কটা ম্যাচ করতে চাইছো, কি ফরম্যাটে করতে চাইছো, আমাকে লিখিত জানাও। তাকেও ফার্স্ট উইক অফ জানুয়ারিতে পাঠাতে হবে, কারণ এফসি তো এখন ছুটি চলছে, তো ওটাও ফার্স্ট উইক অফ জানুয়ারিতে পাঠাবে। তার আগে ফেডারেশন যেই মুহূর্তে বাজেটটা, যদি এই বছরের শর্ট টার্ম লিগের যে বাজেট ক্লাবগুলো আজকে হয়তো তুলে দেবে করে, সেই বাজেটটাই যদি ফেডারেশন সম্মত হয়ে যায় যে হ্যাঁ এই বাজেটটা উই ক্যান কন্ট্রোল, তাহলে সঙ্গে সঙ্গে ক্লাবগুলোকে চিঠি দেওয়া শুরু করবে যে আমাদের এত তারিখ দিয়ে আইএসএল শুরু, এই ফরম্যাটে বাংলা এবং গোয়ায় 19টা ম্যাচ, বা 19টা, প্রথমে ওদের ইচ্ছে হচ্ছে 19টা ম্যাচ, 19টা ম্যাচ, 19টা ম্যাচ মানে যে ফাইনালে যাবে, অর্থাৎ চ্যাম্পিয়ন এবং রানার্স যারা ফাইনাল ম্যাচ খেলবে তাদের জন্য সর্বোচ্চ 19টা ম্যাচ হবে। যে সেমিফাইনাল অবধি খেলবে তার জন্য 19টা হবে না, তার জন্য 18টা হবে। তার নিচে যারা সেমিফাইনাল অবধি পৌঁছবে না তাদের জন্য আরো ম্যাচ কমে যাবে। কিন্তু যে চ্যাম্পিয়ন হবে বা রানার্স হবে তাদের জন্য সর্বোচ্চ 19টা ম্যাচ খেলা একটা দলের জন্য সম্ভব হবে। এই ফরম্যাটে রেখে ক্লাবগুলোকে তাড়াতাড়ি করে চিঠি পাঠানো হবে ফেডারেশনের পক্ষ থেকে যে তোমরা এই টুর্নামেন্টে খেলছো নাকি, সম্মতি জানাও। একদম ওড়িশা যেমনি ইতিমধ্যেই বলে দিয়েছে যে আমি খেলতে চাই, কিন্তু আমার পক্ষে অর্থ বিনিয়োগ করে নতুন করে এক টিম করার পর, আবার ম্যাচ অর্গানাইজ করার পর আবার করে এই আমি অর্থ বিনিয়োগ করবে টুর্নামেন্ট খেলতে গেলে এই বছরে, আমার পক্ষে সম্ভব নয়। তাহলে উড়িষ্যা মোটামুটিভাবে এখনো অব্দি বাইরে আছে। ইন্টারকাশি খেলবে ধরেই নেওয়াই যায়, কারণ ইন্টারকাশি যেহেতু এবছর নতুন আইএসএল এ খেলবে, সেক্ষেত্রে ওরা যদি এই টাকা বিনিয়োগ করে খেলতে অরাজি হয়ে যায়, এখনো অফিসিয়ালি যেহেতু ওরা আইএসএল এ ঢোকেনি, সুতরাং মানে খেলেনি কোনোদিন, ঢোকেনি বলাটা ঠিক না, খেলেনি কোনোদিন, সেক্ষেত্রে তারা কোনো রকম ঝুঁকি নিতে চাইবে না যে কোনো টুর্নামেন্ট থেকে বাইরে থাকতে, তারা খেলবেই ধরে নেওয়া যায়। এবং এফএস এবং ফেডারেশন বসে থাকবে যে কারা কারা খেলবে কারা কারা খেলবে না, এই একটা চিঠির উত্তর পেতে। ইস্ট বেঙ্গল আমার ধারণা খেলবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই, খেলা হলেই খেলবে। তো দেখা যায় যদি মোটামুটি হাফেরও বেশি ক্লাব খেলে, এবং অনেক ক্লাব না খেললেও যদি হাফেরও বেশি ক্লাব খেলে, তাহলে কিন্তু ফেডারেশন টুর্নামেন্টটা চালু করে দেবে। কিন্তু আমার বিশ্বাস এভাবে হবে না, হাফ খেলবে হাফ খেলবে না এই হবে না। ক্লাবগুলো যা করবে একসঙ্গেই করবে, এবং ক্লাবগুলো ওয়েট করবে, যদি এই বছরেই যদি ওই ফার্স্ট উইকে যদি এফসি কে চিঠি লেখা যায়, তাহলে ফার্স্ট উইকে টেন্ডারও প্রকাশ করার ইচ্ছে। তো টেন্ডারটা যেই প্রকাশ হয়ে যাবে, হয়তো ফেব্রুয়ারি, খুব দেরি হলে আর কি হবে, ফেব্রুয়ারি ফার্স্ট উইকের জায়গায় সেকেন্ড উইক দিয়ে লিগ শুরু হবে। কারণ যদি টেন্ডার প্রকাশ হয়ে যায়, এফএসডিএল বুঝে যাবে যে এই টেন্ডারে তারা আগ্রহী কিনা, এই টেন্ডারে তারা অংশগ্রহণ করবে কিনা, এবং তাদের যে ব্যাক অফিসের কাজ দ্রুততার সঙ্গে সে চালিয়ে নেবে। অর্থাৎ একই ধারে আইনগত ব্যাপারটা চলবে, লিগাল যে কন্ট্রাক্ট এভরিথিং, যে লিগাল যে পুরো কাজটা সেটা সম্পন্ন করার চেষ্টা চলবে। পাশাপাশি এফএসডিএল যদি নিতে চায় যে এই এগ্রিমেন্ট দেখে, এই টেন্ডার দেখে, তাহলে তারাও তাদের ব্যাক অফিসকে স্টার্ট করে দেবে যে তোমরা রেডি হয়ে যাও। কারণ এবছর তো আর হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ওভাবে হবে না, দুটো জায়গায় টুর্নামেন্টের মতো হবে, সুপার কাপের মতো। একটা হবে কলকাতায়, কলকাতায় বলা ঠিক, বাংলায়, কারণ যুবভারতী ক্রীড়াঙ্গনের পাশাপাশি যেটা হবে কিশোর ভারতীতে হবে, কল্যাণী স্টেডিয়ামে হবে, আর একটা হবে গোয়ায়। গোয়াতেও দুটো স্টেডিয়ামে খেলা হয়, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। দুটো জায়গায় খেলা হলে অত কিন্তু রেডি করতে সমস্যা হবে না। না হলেই এই এতগুলো হোম ম্যাচ অ্যাওয়ে ম্যাচ অ্যারেঞ্জ করা সারা দেশ জুড়ে, কোনোটা উড়িষ্যায় কোনোটা গোয়ায়,
কোনোটা বোম্বে, কোনোটা জামশেদপুর, এই অ্যারেঞ্জ করা সেটাতে একটা অপারেশন বাবদ বিশাল একটা সমস্যা লাগে এবং সেটাতে টাইম লাগে করতে। কিন্তু জাস্ট গোয়ায় হবে আর বাংলায় হবে, টিমগুলোকে বলে দেবে তোমরা গোয়ায়, ওদের বলে দেবে তোমরা বাংলায়। এই তো হোটেল বুকিং জাস্ট একবার করে ফ্লাই করবে আর হোটেল বুকিং রেখে ম্যাচ অর্গানাইজ করা, এগুলো এফএসডিএল 2 মিনিটে করে নেবে, তাদের ব্যাকআপ অফিস আছে সেটা। কিন্তু যদি কমার্শিয়াল পার্টনার হিসেবে এফএসডিএল এগিয়ে না আসে তাহলে ফেডারেশন করলে একটু দেরি হবে, কারণ ফেডারেশনও জানে যে ফেডারেশনে অনেক কর্তা যারা ক্ষমতায় একটু নিচের দিকে আছে তারাও জানে যে যে ব্যাক অফ দ্য মানে স্ক্রিন কিছু একটা খেলা চলছে মানে কেন্দ্রীয় ক্রীড়া দপ্তর কথা বলছে, রিলায়েন্স কথা বলছে এবং ক্লাবগুলোর ওনারদের সঙ্গে কথা বলছে। ক্লাবগুলো আজকে বাজেট পেশ করবে, এই বাজেটে সম্মতি জানালে ফেডারেশন, তারপরে তা ক্লাবের কারা বসছে, ওনাররা কিন্তু কোনোদিন মিটিংয়ে বসেন, সমস্ত সিইওরা বসছে, সিইওরা তখন সেই বাজেট নিয়ে তাদের ওনারকে দেবে যে এই বাজেটটায় সম্মতি প্রকাশ করেছে ফেডারেশন, ওনাররা এবার গ্রিন সিগন্যাল দিলে ডেফিনেটলি তারপরে খেলাটা শুরু হয়ে যাবে। এটাই ভালো দিক যে ফেডারেশন অ্যাটলিস্ট এই 3 সদস্যর কমিটিকে দায়িত্বটা দিয়েছে বলে একটা কিন্তু পথ, গ্রিন সিগন্যাল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই পথটা তো অনেক আগেই করতে পারতো ফেডারেশন, যখন অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাও সুপ্রিম কোর্টে রিপোর্ট দিলেন যখন টেন্ডারে কোনো কমার্শিয়াল পার্টনার এলো না, তিনিই বলেছিলেন এই পয়েন্টগুলো গভর্নিং কাউন্সিল এবং বিনিয়োগ এই সমস্ত কিছু আবার একটু সংস্কার করা উচিত, অর্থাৎ নতুন করে কিছু পয়েন্টস দিয়ে আবার করা উচিত। তখনই যদি ফেডারেশন এই 3 সদস্যের কমিটিকে গড়ে দিত তাহলে কিন্তু পথটা অনেক মসৃণ হয়ে যেত। আজকে যেটা গিয়ে নেগোসিয়েশন হচ্ছে এটা তো অনেক আগেই হয়ে যেত। তাছাড়া যে স্টেক হোল্ডারদের শেয়ার দেওয়ার কথা চলছে, মনে করে দেখুন 1.5-2 বছর আগে এফএসডিএল সেম ফরম্যাট সেম প্যাটার্নে কল্যাণ চৌবের প্রেসিডেন্টকে এই প্রস্তাবই দিয়েছিল যে আমরা এইভাবে এবছর এগোই, প্রত্যেকের শেয়ার হোল্ডার হই। তাতে কল্যাণ চৌবে পত্রপাঠ না করে দিয়ে বলে দিয়েছিলেন না আমার বছরে যেরকম 50 কোটি টাকা আছে তুমি টাকাটা আমার হাতে তুলে দাও, পেশাদারিভাবে যাবো না। এফএসডিএল তো ঠিকই বলেছে, বা ক্লাবগুলো যে দেখো সবার শেয়ার থাকবে, লস করলে লস, প্রফিট করলে প্রফিট, তার মধ্যে ফেডারেশনও একটা টাকা পেয়ে যাবে, এরপরে যদি প্রফিট করি সবাই মিলে তাহলে আরো বেশি টাকা পাবে, এটার মধ্যে কোনো অন্যায় নেই। তো সব যখন ঠিক আছে, আমার কাছে যা খবর যে এখন দ্রুততার সঙ্গে ওই টেন্ডার রেডি করার চেষ্টা চলছে। টেন্ডারটা যদি জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে ফেলে দিতে পারে আইএফএফ তাহলে কিন্তু ভাববেন যে খেলাটা 80% কেন 90% গড়িয়ে গেছে পজিটিভিটির দিকে, অর্থাৎ খেলাটা হওয়ার দিকে গড়িয়ে গেছে। এর পাশাপাশি এবছরের শর্ট টার্ম লিগে রেডি করার চেষ্টা করবে এবং টেন্ডার যেই মুহূর্তে প্রকাশ করবে তার মানে ধরে নেওয়া যায় যে ফেডারেশনও চাইছে ঠিকঠাক করে আবার একটা পজিটিভ মাইন্ড নিয়ে ওরা করতে চাইছে, কোনো গোয়ার তুমি করছে না বা গোয়ারের মতো ধরে রাখছে না আগের মতো যে না আমার হাতেই সব থাকবে। টেন্ডার যদি প্রকাশ হয় ঠিকঠাক করে তাহলে তারা ধরেই নেবে যে কমার্শিয়াল পার্টনার হিসেবে কেউ আসবে, এফএসডিএলও দেখবে যে হ্যাঁ এরাও তো চাইছে, আমরাও চাই ফুটবলে বিনিয়োগ করতে, এআইএফএফও এগিয়ে এসে হাত বাড়াচ্ছে। প্রত্যেকের জায়গা থেকে সরতে হবে, পেশাদার মনোভাব দিয়ে দেখতে হবে। এখন কিন্তু আর সেদিন নেই যে টাকা দেবে একজন আর ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে রাজত্ব চালাবো আমি, এটা আর দিন কিন্তু চলে গেছে। এখন প্রত্যেক জায়গায় পৃথিবীর সর্বত্র নট অনলি খেলাধুলা সব ক্ষেত্রে বিনিয়োগ ইনভেস্টারদের খুব ভীষণভাবে প্রয়োজন, যারা ইনভেস্ট করবে তাদেরকে এই যে বলা হয় না বিভিন্ন রাজ্যে যে ইনভেস্টারদের আহ্বান করার জন্য তাদের কমফোর্টেবল জোন দেওয়া, কমফোর্ট পরিবেশ দেওয়া হচ্ছে, সেরকম ফেডারেশন কর্তাদেরও একটা কমফোর্ট পরিবেশ দিতে হবে ইনভেস্টারকে, তবে তো সেই ইনভেস্টার আসবে, টাকা দেবে ইনভেস্ট করবে তার কোনো স্টেক থাকবে না, আমরা ছড়ি ঘোরাবো, এটার দিন বোধহয় শেষ হয়ে গেছে। আপনাদের সাধারণ দর্শকদেরও বলি এই মানসিকতা থেকে বেরান, যে টাকা দেবে ইনভেস্টার আর আমি চালাবো সবকিছু, এই ভাবনায় কিন্তু আর চলবে না। হ্যাঁ ফেডারেশন কর্তারা ক্লাব কর্তা তারাও তো থাকবেই, কিন্তু ইনভেস্টারদের সঙ্গে বসে একটা টেবিলে আলোচনা করে তবে কিন্তু সমস্ত সিদ্ধান্ত হবে, যে এখন আর কিন্তু শুধু স্পন্সর নিয়ে চাঁদা তুলে চালানোর দিন শেষ হয়ে গেছে, এখন তুমি ইনভেস্টার না আনতে পারলে আর কিছুই চলবে না। এবং এটা নট অনলি খেলাধুলো, সর্বত্র সমাজের সর্বত্র এটা প্রমাণিত যে ইনভেস্টার না পেলে কিন্তু আপনি না ব্যবসা দাঁড় করাতে পারবেন না অন্য কিছু দাঁড় করাতে পারবেন। এফএসডিএল রিলায়েন্স এলে একটা কি সুবিধা, তাদের বিপুল অভিজ্ঞতা স্পোর্টসে, তাদের স্পোর্টসে অভিজ্ঞতা রয়েছে, তাদের স্পোর্টসের একটা বিশাল অফিস রেডি রয়েছে, হ্যাঁ তো তাদের ব্রডকাস্টিং পার্টনার রয়েছে, তো খুব ইজি ওদের জন্য যে কোনো টুর্নামেন্টটা চালু করে, এবং ওরা তো জানে যে প্রতি বছর কিভাবে হবে, এবং এফএসডিএল এর প্রত্যেক শীর্ষ আধিকারিক যারা ছুটিতে ছিলেন তাদের সঙ্গে ফোনে ডেফিনেটলি ফেডারেশনের কথা চলছে বা কেন্দ্রীয় ক্রীড়া দপ্তরের কথা চলছে, এবং আমি যতদূর জানি নেগোসিয়েশনটা পেছন দিয়ে করছি প্রফুল প্যাটেল, প্রাক্তন ফেডারেশন সভাপতি, তিনি খুব ভালোভাবে আছেন, যে কারণে উনি টুইট করেছিলেন যে খেলা হবে এবছর, আপনারা নিশ্চিন্ত থাকুন সমস্ত ক্লাবরাও খেলবে।
তার টুইট করার কোনো অর্থই ছিল না, কিন্তু আউটসাইডার, কিন্তু তিনি ভালোভাবে আছেন। এবং যতক্ষণ না এই টেন্ডারটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু একটা খিচ ধরে থাকবে, ততক্ষণ কিন্তু এই নেগোসিয়েশন হবে। কারণ জানুয়ারি ফার্স্ট উইকে না আপনি তার আগে টেন্ডার ফেলতে পারছেন, না তার আগে আপনি এএফসিকে কিছু জানাতে পারছেন। তো এএফসিরও তো উত্তরটা আসতে হবে। সো এএফসির উত্তর আস্তে আস্তে এদেরও কিন্তু টেন্ডারের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এএফসি যদি জানিয়ে দেয় হ্যাঁ 19টা ম্যাচে আমরা এবছর এফসি স্লট দিয়ে দেবো, তাহলে ধরেই না হলো 19টা ম্যাচ করে তখন তাহলে সেইভাবে অর্গানাইজিং পার্টটা ঠিক হবে। আর যদি বলে না 27টা ম্যাচ কি 24টা ম্যাচ খেলতে হবে স্লট পাওয়ার জন্য, তাহলে সেভাবে অর্গানাইজিং পার্ট ঠিক হবে। তাহলে আমাদের এখন, আমি যদি এটাকে সাম আপ করি, দ্য স্টোরি সামারি করি, যেটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা কি, আমি 3টে পয়েন্ট। এক, এআইএফএফকে দ্রুততার সঙ্গে টেন্ডার রেডি করে টেন্ডার ফেলতে হবে। এআইএফএফকে দ্রুততার সঙ্গে জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে এএফসিকে চিঠি লিখে জানাতে হবে যে আমার 19টা ম্যাচ করতে চাই, সুতরাং এটা পাওয়া সম্ভব কিনা, এবং বাংলা এবং গোয়া দুটো ফরম্যাটে। এবং আরেকটা যেটা দেখতে হবে যে এই বাজেট অনুযায়ী ফেডারেশন এখন ক্লাবদের দেওয়া, কারণ ফেডারেশন দিয়েছিল 70 কোটি বাজেট, আমি যতদূর জানি ক্লাবগুলো বোধহয় 40 থেকে 50 কোটি টাকার মধ্যে বাজেট তৈরি করছে, সেই বাজেট অনুযায়ী চালানো সম্ভব কিনা, এবং প্রতি ম্যাচে 15 লাখ টাকা যে একটা প্রোডাকশন কস্ট ধরা হয়েছে সেটা দেখতে হবে। এবং যদি এই কমার্শিয়াল পার্টনার হিসেবে টেন্ডার থেকে দ্রুততার সঙ্গে কেউ চলে আসে, তাহলে আর এই প্রোডাকশন খরচটা এদিকে পড়বে না, খরচের দিকে মানে টোটাল বাজেট একটা পড়বে, তার তো 30% কমার্শিয়াল পার্টনার দেবে। এটা অনেকটা ব্লাড দেওয়ার মতো হয়ে যাবে একটা রোগীকে, কারণ 50% শেয়ার হোল্ডার তো থাকবে ক্লাবগুলো, কিন্তু 30%টা বড় একটা অ্যামাউন্ট যদি এফএসডিএল চলে আসে তাহলে আর এটাতে কোনো সমস্যা নেই। আমার ধারণা 2026-এর জানুয়ারির ফার্স্ট উইক ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং সেটা খুব আলো নিয়ে আসার জন্য গুরুত্বপূর্ণ। আশা করি 2025-এই যা খারাপ হওয়ার হয়েছে, অন্ধকারে পাঠিয়ে দেওয়ার ভারতীয় ফুটবলকে পাঠিয়েছে, কিন্তু 2026-এর জানুয়ারি থেকে আশা করছি লিগের একটা পথ খোলা হবে, এবং আইএসএল এর পথ খুললে আই লিগেরও খুলবে, কিন্তু টপ লিগ খুললে তার নিচেরটাও খুলে যাবে, এবং তার জন্য কমার্শিয়াল পার্টনারকে আসতে হবে। আমি আশাবাদী, আশা করি আপনারাও আশাবাদী থাকবেন। আমি অভয় দিচ্ছি, হয়তো ঠিকই খুলে যাবে। নমস্কার।